আসসালামু আলাইকুম। নারী উন্নয়ন, স্বনির্ভরতায় হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং প্রশিক্ষণ। এখানে আমি আছি তাহমিন আক্তার এলি এবং আমি 10টি ক্লাস নেব। আমাদের সাথে স্যার আছেন মোখলেসুর রহমান স্যার, সে 10টি ক্লাস নেবে। মোট 30টি ক্লাস আমরা 1 মাসের মধ্যে নেব। আপনারা সবাই যুক্ত হন। আমি একটু সময় নিচ্ছি। কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আমার কথা শোনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, দিলরুবা আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আফসানা জান্নাত ঋতু যুক্ত হয়েছেন। আসমা আক্তার যুক্ত হয়েছেন। তাসনিম অনি যুক্ত হয়েছেন। সানোয়ারা পারভিন যুক্ত হয়েছেন। ফারহা তানজিন যুক্ত আছেন। হ্যাঁ দিলরুবা, ভালো আছি। আমিও ভালো আছি। দিলরুবা মানে কি? মনের যে ব্যক্তি, তাই না? দিলের রুবা, সুন্দর নাম। তাহমিনা আক্তার আমার নামেই নাম। আমারও নাম তাহমিনা আক্তার। ও, তোমার হচ্ছে তাহামিনা, আমার হচ্ছে তাহমিনা। হ্যাঁ তাহমিনা, ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ আফসানা জানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ অনি, ভালো আছি। ইভা আছেন আমাদের সাথে। ঈশিতা কর্মকার আছেন। উম্মে সালমা আছেন। সানিয়া জাহান আছেন। এটা কি? কিয়া, KEYA, কিয়া বলবো না কি বলবো? উচ্চারণটা কি হবে? থ্যাংক ইউ অনি। হালিমা খাতুন যুক্ত আছেন আমাদের সাথে। রৌপিয়া তাসনিম আছেন। হ্যালো। প্রিয়ন্তী কর্মকার আছেন। খাদিজা খাতুন আছেন। মারিয়া আফরোজ মেধা, সুন্দর নাম মেধা। আমারও রিলেটিভ আছেন মেধা। মেধারা কিন্তু মেধাবী হয়। আমার যে রিলেটিভ সে এখন কানাডা গিয়েছেন, গুয়েলফ ইউনিভার্সিটিতে সে পড়ছে। মেধারা কিন্তু মেধাবী হয়। আপনি কেমন মেধাবী জানালে খুশি হব। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সরণি, ভালো আছি। সেতু নামটা খুবই ভালো লাগছে। হ্যাঁ সানিয়া, ভালো আছি। হ্যাঁ কেয়া রোকাইয়া। আচ্ছা, তাহমিনা কি দুইজন? তাহমিনা মাসুম আছেন আরেকজন, আর তাহামিনা আছেন একজন। আচ্ছা, হ্যাঁ তুমি তাহমিনা, তোমার সাথে আমার মিল আছে। আমি হচ্ছি তাহমিনা আক্তার এলি। আচ্ছা। আর আমি মূলত ইকেবানা টিচার। ইকেবানা হচ্ছে জাপানিজ একটা কালচার, সেটা ফ্রেশ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট বলা হয়। বিভিন্ন ধরনের জ্যামিতিক অ্যাঙ্গেলে তাজা ফুল দিয়ে ইকেবানা সাজানো হয়। ফ্রেশ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেটা দোকানে যেটা একসাথে সাজানো হয় সেটা না, এটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, বিভিন্ন নিয়মে সেটাকে সাজানো হয় ওদের গ্রামার অনুযায়ী, জ্যামিতিক রুলস অনুযায়ী। এটা হচ্ছে জাপানিজ একটা কালচার, জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, হয়তো আপনারা নাম শুনেছেন। সেখানে আমি ইকেবানা টিচার, আর এখন আপনাদের সাথে আছি যুক্ত।
আচ্ছা, মেধা ভালো লেগেছে। নিশ্চয় মেধাবী। মেধা আমি বুঝতে পেরেছি। তুমি নিশ্চয় মেধাবী। লুকিয়ে রাখছো নিজেকে, বলছো না। সোমাইয়া শিমু আছে, হ্যাঁ, শাম্মী আক্তার আছে, রিনা বেগম আছেন আমাদের সাথে। আচ্ছা, আমাদের তো ক্লাসগুলা সম্পর্কে, নিয়ম সম্পর্কে নিশ্চয়ই তোমরা সবাই অবগত আছো। তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস। প্রতিদিন আমাদের ক্লাস শুরু হবে ৯টা ১০ থেকে ১০টা ১০ পর্যন্ত। ১ ঘন্টা ক্লাস, ২০টা ক্লাস হবে। হাউসকিপিং এর হবে ১০টা এবং কেয়ার গিভিং এর হবে ১০টা। এভাবে আমাদের ১ ঘন্টা করে ২০টা ক্লাস হবে এবং ১০টা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। সেটা হবে জুম লিংক দেওয়া হবে, সেই জুমের মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে। আমি নিব ৫টা প্র্যাকটিক্যাল এবং স্যার নেবেন ৫টা, এবং ২টা অ্যাসাইনমেন্ট থাকবে। জুম ক্লাসটা আমাদের ৩টা থেকে শুরু হবে, ৩টা থেকে ৫টা, এরকম ১০টা প্র্যাকটিক্যাল হবে আমাদের ১০ দিন, ২ ঘন্টা করে। এবং জুম ক্লাস প্র্যাকটিক্যাল জমা দিতে হবে ভিডিওর মাধ্যমে, ৫টা ভিডিও দিতে হবে। স্যারের ২টা, আমার ২টা এবং কম্বাইন একটা, এইভাবে ৫টা ভিডিও দিতে হবে এবং ২টি অ্যাসাইনমেন্ট থাকবে। স্যারের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এবং আমার একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এভাবে আমাদের তাহলে কি হচ্ছে, ২০টা ক্লাস হবে। হাউসকিপিং ক্লাস ১০টা, কেয়ার গিভিং ক্লাস ১০টা, প্র্যাকটিক্যাল ক্লাস হবে ১০টা, ২ ঘন্টা করে। আর হচ্ছে আমাদেরকে ৫টা ভিডিও দিতে হবে। আর যা আমরা শিখাবো দেখাবো সেই অনুযায়ী আমাদেরকে ভিডিও করে দেখাতে হবে। এছাড়া আমাদের ক্লাস শেষে মাসের ১ তারিখে, অর্থাৎ ডিসেম্বর মাসের ১ তারিখে আমাদের এমসিকিউ একটা মূল্যায়ন এক্সাম হবে। সেটা আপনাদের সবাইকেই দিতে হবে এবং ক্লাসের উপস্থিতি, অ্যাসাইনমেন্ট, এছাড়া ভিডিওগুলো, এক্সাম সবকিছু মূল্যায়ন করে আমাদের সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সাথে আমাদের প্রণোদনার ব্যবস্থা আছে, জয়িতা থেকে প্রণোদনা দেওয়া হবে। আচ্ছা, তাহলে আজকে আমি এখানে আর আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। হ্যাঁ, সেটা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স দিতে হবে। এই আমাদের কিঙ্কি মার্মা, আমাদের আর এক ম্যাডাম আছেন আমাদের ব্যাক অফিসে, আমাদেরকে হেল্প করবেন সব বিষয়ে। সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকে ইংরেজি বর্ণ, সকল তথ্য এবং সংখ্যা ব্যবহার করতে হবে এবং নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে যেটা রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছে, এবং ট্রেড সিলেক্ট করে সাবমিট করে সেখানে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। এবং রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেটি দিয়ে কিন্তু ঢুকতে হবে। একই নম্বর দিয়ে প্রতিটি ক্লাসে কিন্তু হাজিরা দিতে হবে, অন্য নাম্বার দিয়ে কিন্তু হাজিরা দেওয়া হবে না, তাহলে কিন্তু হাজিরা গণনা করা হবে না। আর প্রত্যেকবারই প্রত্যেকটা ক্লাসে একবার দিতে হবে, দ্বিতীয়বার কিন্তু আর এই সুযোগটা থাকবে না দেওয়ার। আচ্ছা, আর আমাদের কিন্তু একটা গ্রুপ খোলা হয়েছে, ফেসবুক গ্রুপ। সেখানে কিন্তু আমাদের, আমি যে কথাগুলো বললাম এই তথ্যগুলো কিন্তু আগে দেওয়া হয়েছে, সেই তথ্যগুলো আবার দেখে নিবে এবং সেই অনুযায়ী ক্লাস এবং অ্যাটেন্ডেন্স সবকিছু তোমরা বারবার করবে, বারবার করবে, বারবার দেখবে, দেখে বুঝে তারপরে তোমরা সেই নিয়ম অনুযায়ী চলবে। এবং তোমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারো এর মধ্যে। আমি ক্লাসটা শুরু করি। ওখানে কিন্তু লিখাও আছে এবং ভিডিও করে মুখে বলে দেওয়া আছে। নারী ও স্বনির্ভরতায় হাউসকিপিং ও কেয়ার গিভিং প্রশিক্ষণ ব্যাচ ১০, এখানে কি সবাই যুক্ত আছে নিশ্চয়? এইখানে সবাই দেখে, নিয়মগুলা দেখে ক্লাসে যুক্ত হবে। আচ্ছা।
ওখানে সাবমিট করার নিয়ম আছে তাহমিনা, হ্যাঁ, সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আকলিমা যুক্ত হয়েছেন, আকলিমা আখি। এরপরে বৈশাখী আক্তার কেয়া, ও কেয়া 2 জন, তাহমিনাও 2 জন, বাহ বেশ, একই নামে কয়েকজন হয়ে গেছে, সব মিতালি করে ফেললেই হবে। আচ্ছা, আমি আজকে ক্লাস নিচ্ছি, সেটার আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পারিবারিক কেয়ার গিভিং। আমার ক্লাস শেষে আমি এই শীটটা আমি দিয়ে দিব, সেটা সবাইকে পড়তে হবে। এইখান থেকেই আমরা যা দিব তার ভিতর থেকেই এমসিকিউ এক্সামটা হবে এবং তার ভিতর থেকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে। আচ্ছা, আমাদের আজকের পাঠ হচ্ছে পারিবারিক কেয়ার গিভিং। এখানে আমাদের শিখন ফল রয়েছে 3টি। 1 নম্বরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে। 2 নম্বরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং অনুশীলন ও ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে পারবে। 3 নম্বরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং এ বিবিধ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। এরপরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং এর প্রয়োজনীয়তা। আমাদের পারিবারিক কেয়ার গিভিং এ কেন প্রয়োজন সেটা সম্পর্কে আমরা জানবো। আমাদের তো আগে সবাই আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম, কিন্তু সেটা তো আমাদের সেই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর সেই যৌথ ফ্যামিলি নাই, সেই নিয়মটা ভেঙে গিয়ে এবং তার যে খুবই বিস্তৃত একটা পরিধি ছিল, ব্যাপক একটা পরিধি ছিল, সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা একক পরিবারে যুক্ত হয়েছি এবং সেখানে স্বামী স্ত্রী সন্তান থাকে, হয়তো একজন মা থাকে। কিন্তু আগে যে আমরা ফ্যামিলি মেম্বার যে কয়জন ভাই বোন থাকতাম, যে 2 ভাই 2 বোন, তাদের ফ্যামিলি সহ তাদের বেবিদেরকে সহ কিন্তু আমরা একটা ফ্যামিলি ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে বাবা মা বাচ্চা, হ্যাঁ, সেই সাথে দেখা যায় তার বাচ্চার নানা নানি কিংবা দাদা দাদি থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। সেই জন্যই কিন্তু আমাদের এই কেয়ার গিভিংটা প্রয়োজন। সমাজের বিবর্তনে কিন্তু এটি আমাদের একটি অংশ। এই বিবর্তন কিন্তু আমরা মেনে নিয়েছি বাড়িতে। এর ফলে কিন্তু আমাদের সেবাটা ব্যাহত হচ্ছে বলে কিন্তু আমরা বৃদ্ধাশ্রম আমরা মেনে নিতে পারছি না, তারপরেও কিন্তু আমাদের বৃদ্ধাশ্রমকে মেনে নিতে হচ্ছে। এবং বাড়িতে কিন্তু আমরা নিজেরাও শেয়ার করে কেয়ার গিভিংটা পরিচালনা করতে পারি, কিংবা বাইরে থেকে কোনো কেয়ার গিভার, পেইড কোনো কেয়ার গিভার নিয়ে এসেও কিন্তু আমরা আমাদের কোনো বেবি কিংবা আমাদের কোনো বাবা মা থাকলে তাদেরকে আমরা সেবাটা দিতে পারি। শেয়ারটা কিভাবে, যে বাইরে থেকে একটা কেয়ার গিভিং সেবাটা দিতে একজন আসলো, সেই সাথে ফ্যামিলির কোনো মেম্বার কেয়ার গিভিং সেবাটা দিল, সেটা হচ্ছে ফ্যামিলির মেম্বাররা জব করছে। তাহলে যখন সে কোনো কর্পোরেট অফিসে যাচ্ছে তখন সে কিভাবে সেবাটা দিবে? তখন একজন কেয়ার গিভার এসে সেই নির্দিষ্ট কিছু সময়, যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেবা দিবে বাসার সেই পেশেন্ট কিংবা মা বাবা কিংবা ছোট বেবি। এবং যখন সেই আমাদের কর্মকর্তা কর্মকর্ত্রী যখন বাসায় ফেরত আসবে, সে পরবর্তীতে সেবাটা দিবে। এটাকে বলা হচ্ছে শেয়ার্ড কেয়ার গিভিং পরিষেবা। এরপরে আমাদের পেশাভিত্তিক যে পারিবারিক কেয়ার গিভার চলে আসছে, পরিবারের কেউ করতে পারে বা বাইরে থেকেও কাউকে নিতে পারে, অথবা একটু আগে বললাম যে আমরা শেয়ার ভাবেও কিন্তু এই নিয়মটা ফলো করতে পারি। আচ্ছা, পারিবারিক কেয়ার গিভিং এর যে প্রয়োজনীয়তা, পারিবারিক কেয়ার গিভিং বলতে সব বয়সের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিস্তৃত পরিসরে সহায়ক এমন শারীরিক, মানসিক বা তথ্যগত সহায়তা বিনিময়কে বোঝায়। কেয়ার গিভাররা অন্য ব্যক্তির সামাজিক ও স্বাস্থ্যের প্রয়োজনে সহায়তা প্রদান করে থাকে। কেয়ার গিভিং এর মধ্যে দৈনন্দিন জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সহায়তা অন্তর্ভুক্ত থাকতে হবে, যেমন গোসল, পোশাক পরিচ্ছদ করা, পাল্টানো, বিল পরিশোধ করা, কেনাকাটা করা, পরিবহন সংক্রান্ত কাজে কিন্তু সহযোগিতা করতে হবে কেয়ার গিভারকে। তাহলে কেয়ার গিভারদের কি কি কাজ হতে পারে? যে পেশেন্টদেরকে গোসল করানো, পোশাক পরিচ্ছদ করানো,
পাল্টানো, বিল পরিশোধ করা, কেনাকাটা করা ও পরিবহন সংক্রান্ত কাজে সহযোগিতা করা। এছাড়াও আছে রোগী যদি কোথাও বেড়াতে যেতে চায় সেখানে নিয়ে যাওয়া, রোগী যদি কোনো হসপিটালে যেতে চায়, ডক্টরের কাছে যেতে প্রয়োজন হয় তখন তাকে সেখানে নিয়ে যাওয়া, কিংবা কল দিয়ে উবার ডেকে দেওয়ার, যে ফ্যামিলি মেম্বার গেল কিন্তু কেয়ার গিভার গেল না, সেক্ষেত্রে তাকে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি গুলো নিয়ে নেওয়া এবং সেই সেবাটা প্রদান করা। পরিবারগুলোতে স্বাস্থ্য সমস্যা আক্রান্ত শিশু, পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজন যত্ন প্রত্যাশা করেন, কিন্তু সমসাময়িক সমাজে পারিবারিক যত্ন নেওয়া একটি জটিল অবস্থায় পরিণত হয়েছে। বেশিরভাগ প্রাপ্তবয়স্করা এখন দিনের পুরো সময় কাজ করে, তাই পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সমস্ত যত্ন প্রদানের ক্ষমতা কিন্তু হ্রাস পেয়েছে। কারণ এখন কিন্তু আমরা মেয়েরাও বাড়ির বাইরে কাজ করছি, কেউ হয়তো উদ্যোক্তা, সে তার সবটাকে পরিচালনা করছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিতে, বাড়িতে সে সেবা কিংবা সময়টা কম দিচ্ছে। তাই কিন্তু পরিবারের সদস্যদের প্রয়োজনীয় যত্ন প্রদানের ক্ষমতা হ্রাস পাচ্ছে। আচ্ছা, অন্যদিকে দেশের সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাওয়ায় পারিবারিক পরিমণ্ডলে নতুন জটিলতা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যেমন প্রতিবন্ধী আমাদের শিশু থাকতে পারে, সেরিব্রাল পালসি, কিংবা কেউ অন্ধত্ব বরণ করেছেন, কেউ কানে শুনতে পাচ্ছে না, কারো অঙ্গহানি হয়েছে, এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তি থাকতে পারে আমাদের ফ্যামিলিতে। সিনিয়র সিটিজেন যেমন আমাদের নানু দাদুরা যারা আছে, তারা আমাদের ফ্যামিলিতে থাকলে তাদেরকেও কিন্তু আমাদের সেবা দিতে হতে পারে। এবং দেখা যাচ্ছে সিনিয়র সিটিজেন আমরা কাদেরকে বলছি, যারা 60 বছরের উপরে চলে গেছে তাদেরকে কিন্তু আমরা সিনিয়র সিটিজেন বলছি। সে সাথে দেখা যাচ্ছে আর একটা জাতি, আরেকজন গোষ্ঠী আমাদের জন্ম নিচ্ছে, সেখানে হিজড়াদের কথা বলছি। সেই আগে কিন্তু 1000 জনে 4 জন হিজড়া জন্ম নিত, এখন কিন্তু দেখা যাচ্ছে 1000 জনে দেখা যাচ্ছে 12-13 জন জন্ম নিচ্ছে এই হিজড়া। এটাও কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আচ্ছা, গবেষণায় দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্ক 4 জনের মধ্যে 1 জন প্রতি বছর তাদের পরিবারের একজন প্রাপ্ত বয়স্ক বা শিশুকে সহায়তা প্রদান করে। ন্যাশনাল অ্যালায়েন্স ফর কেয়ার গিভিং এবং AARP 2009 উল্লেখ্য যে তারা কেয়ার গিভিং সেবা দানে সন্তুষ্ট নয়। এই গবেষণায় পাওয়া গিয়েছে যে কারণ তারা পেশাগত উচ্চ চাপের জন্য তাদের নিজেদেরও স্বাস্থ্য প্রতিকূলতার দিকে ধাবিত হয়, যেটা পেশাগত অনেক চাপ সৃষ্টি করে। এবং আবার পারিবারিক কেয়ার গিভাররা যথা নিয়মে দায়িত্ব পালন না করলেও তারা কিন্তু স্বাস্থ্য সমস্যায় পতিত হয়। বিশেষত প্রদাহ, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার ঝুঁকি ইত্যাদি অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য। এই চিত্র বর্তমানে ঢাকার মতো নগরীগুলোতে বিদ্যমান। তাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পেশাদার কেয়ার গিভার আমাদের প্রয়োজন হচ্ছে। এরপরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং এর পদ্ধতি। আমি একটু শেয়ারটা নামিয়ে নিচ্ছি। আমাদের এরপরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং এর কর্ম এলাকা। পারিবারিক কেয়ার গিভিং এখন প্রতিটি একক ও নাগরিক পরিবারের প্রাথমিক চাহিদায় কিন্তু পরিণত হয়েছে। কেয়ার গিভিং শুধুমাত্র আগের পরিবারগুলিতে কি করা হয়েছে তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীতে পরিবর্তিত অবস্থায় যে ধরনের খাদ্য,
রোগবালাই, স্বাস্থ্য সংকট ইত্যাদি উপনীত হয়েছে, সেসব মোকাবেলায় কি করণীয় তা বিশেষ গুরুত্বপূর্ণ। বর্তমানে বিদ্যমান স্বাস্থ্য চ্যালেঞ্জগুলিকে পারিবারিকভাবে মোকাবেলা করা পারিবারিক কেয়ার গিভিং এর আওতাভুক্ত। অর্থাৎ পরিবারের শিশু থেকে শুরু করে সকল সদস্যদের যত্ন করাকে এখন পেশাদারিত্ব দায়িত্ব হিসাবে অভিহিত করা হচ্ছে। শেষ পর্যন্ত পারিবারিক কেয়ারগিভার ব্যক্তিগত ও পেশাগত যোগ্যতা নিয়ে স্পষ্টভাবে দায়িত্ব পালন করে থাকে। তাহলে পারিবারিক কেয়ারগিভাররা দেখা যাচ্ছে ব্যক্তিগত পেশাগত যোগ্যতা নিয়ে স্পষ্টভাবে তারা দায়িত্ব পালন করেন। তারা দেখা যাচ্ছে শিশুদের জন্য দেশে কিন্তু এখন এই কেয়ার গিভিং একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং আশা করা হচ্ছে যে পারিবারিক কেয়ার গিভাররা এই জটিলতাকে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। এরপরে রয়েছে পরিবারের সদস্যগণ যখন পারিবারিক কেয়ার গিভার। পরিবারের সদস্যগণ যখন আমাদের পারিবারিক কেয়ার গিভার হবে তখন কি হবে? পরিবারের সদস্যগণ পারিবারিক কেয়ার গিভারের দায়িত্ব পালনকালে নিচের 5টি বিষয়ে মনোযোগী হতে হবে আমরা যদি পরিবারের কেয়ার গিভিংটা করি। ক নম্বরে রয়েছে পারিবারিক কেয়ার গিভিং সর্বজনীন সেবা এবং সকল আর্থ সর্বজনীন সামাজিক সকল স্তরে এই সেবা প্রদান করা হয়ে থাকে। খ নম্বরে রয়েছে ডিমেনশিয়া আক্রান্ত বেশিরভাগ ব্যক্তিদের পরিবারে এক বা একাধিক সদস্য দ্বারা পরিচর্যা করা উত্তম। ডিমেনশিয়া কাদেরকে বলা হয়? যারা দেখা যাচ্ছে স্মৃতি হারিয়ে ফেলে, স্মৃতিভ্রষ্ট হয়েছে, কিছু মনে থাকে না, দেখা যাচ্ছে যে তাদের ইতিহাস মনে আছে, তারা অনেক আগে কি করেছে সেগুলো তাদের মনে আছে, কিন্তু তাৎক্ষণিক যে কাজ করেছে, ডেইলি লাইফের যে কাজগুলো করছে সেই ডেইলি লাইফের কাজগুলো তারা ভুলে যাচ্ছে। কি করবে আজকে, সে কি করবে, কি কি কাজ করবে সেগুলো সে ভুলে যাচ্ছে। সে লিখে রাখছে, মনে রাখার চেষ্টা করছে, তারপরও সে পারছে না, সে ভুলে যাচ্ছে। এই ধরনের পেশেন্টদেরকে ডিমেনশিয়া বলা হয়। এছাড়া এদেরকে কিন্তু একের অধিক সদস্য দ্বারা পরিচর্যা করা ভালো এবং অন্ধত্ব, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এই ধরনের পেশেন্টদেরকেও কিন্তু একের অধিক ব্যক্তি দ্বারা সেবা দেওয়াটা খুবই ভালো। এবং গ নম্বরে রয়েছে পরিবারের বিবাহিতা নারী, চাকুরিজীবী ও 45 থেকে 65 বছরের মানুষের বেশি পরিমাণে যত্ন প্রত্যাশা করে। এটা তো অবশ্যই, আমরা তো যত্ন প্রত্যাশা করবই বয়স বেড়ে গেলে, এটা তো স্বাভাবিক। ঘ নম্বরে রয়েছে কিছু ব্যতিক্রম ছাড়া অনেক দূর থেকে আগত পারিবারিক কেয়ার গিভারদের পক্ষে পরিবারের সদস্যদের মতো কেয়ার গিভিং অধিক আদৃত হয় না। নম্বরে রয়েছে অনেক ক্ষেত্রে বাইরের কেয়ার গিভারদের ব্যয় ও সেবার সমন্বয় করা সম্ভব, তাই অভ্যন্তরীণ সদস্য কর্তৃক শারীরিক যত্ন, গোসল, আহার ও ড্রেসিং, গৃহস্থালী অন্যান্য কাজ, ওষুধ ব্যবস্থাপনা, আচরণগত লক্ষণ ব্যবস্থাপনা এবং মানসিক সহায়তা ইত্যাদির জন্য প্রশিক্ষণের কিন্তু প্রয়োজন। তাহলে আমরা যদি পরিবারের সদস্যগণ যখন পারিবারিক কেয়ার গিভার হব তখন আমরা এই নিয়মগুলো, রুলসগুলো আমরা অবশ্যই ফলো করব। এরপরে রয়েছে পারিবারিক কেয়ার গিভারের ভূমিকা। আমি আবার আমার স্ক্রিনটা নামিয়ে নিচ্ছি। কেয়ার গিভিং সেবা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, প্রতিশ্রুতিতে রূপান্তরিত হয়। একাধিক গবেষণায় দেখা গেছে যে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রায় পূর্ণকালীন কেয়ার গিভার লাগে। যারা একটু আগে আমি বললাম যে যারা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি তাদের অনেক ধরনের তো কেয়ার গিভিং পরিষেবাটা হয়ে থাকে, যেমন 3 ঘন্টাও কেউ সেবাটা দিতে পারে, 4 ঘন্টা দিতে পারে,
সকাল 8টা টু রাত 8টা কিংবা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দিতে পারে, এই ধরনের হতে পারে। কিন্তু যারা ডিমেনশিয়ার পেশেন্ট তারা কি করতে পারে? তাদের জন্য পূর্ণকালীন কেয়ার গিভার অবশ্যই লাগবে। 2004 সালে একটি সমীক্ষায় দেখা গেছে যে ক্যান্সার ও ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য অভিজ্ঞ ও সহিষ্ণু কেয়ার গিভারের প্রয়োজন। যারা ডিমেনশিয়া, যারা ক্যান্সার, যারা অন্ধত্ব বরণ করেছেন, যারা মানসিকভাবে বিধ্বস্ত, আমি আরো বাড়িয়ে দিলাম, সেই ব্যক্তিদের জন্য অভিজ্ঞ এবং সহিষ্ণু কেয়ার গিভার প্রয়োজন। সহিষ্ণু বলতে কি বোঝাচ্ছে? যে কষ্ট সহিষ্ণু হতে হবে আমাদের। আমরা যারা প্রত্যেকটা মানুষেরই ধাপে ধাপে উপরে সফলতার সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু কষ্ট সহিষ্ণু না হলে কিন্তু হবে না। আমরা যারা কষ্ট করবে, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু তাকেই ফলাফলটা দিবে, সফলতাটা দিবে। কষ্ট না করে কি শুয়ে বসে থাকলে কি শুধু চিন্তা করবো আমি এটা করবো এটা করবো, এভাবে কি সফলতা আসে? অবশ্যই না। এই জন্য বলবো কেয়ার গিভার যারা, তাদেরকে আরো বেশি এই কষ্ট সহিষ্ণুতা হওয়া প্রয়োজন। এক্ষেত্রে পরিবারের সদস্যগণ না পারলে তা বাইরে থেকে নিয়োগ দিতে হবে। যদি পরিবারের সদস্যগণ না পারেন সেবাটা দিতে, তখন বাইরে থেকে একজন কেয়ার গিভার বাসায় নিয়োগ দিতে হবে। পারিবারিক কাজ, কেয়ার গিভিং এর গতিশীলতা, কেনাকাটা, লন্ড্রি, বাড়ির অন্যান্য কাজ, খাবার, অর্থ ব্যবস্থাপনা এবং বাড়ির রক্ষণাবেক্ষণের মতো কাজের প্রয়োজনে প্রায় সমস্ত কেয়ার গিভাররা বয়স্কদের কিন্তু সাহায্য করেন। সকল পারিবারিক কেয়ার গিভারদের বেশিরভাগ দিনেই কেয়ার গিভিং ছাড়া প্রায় 44% সময় অন্যান্য কাজে ব্যয় করে। প্রায় সকল পারিবারিক কেয়ার গিভার বয়স্কদের মানসিক ও সামাজিক সমর্থনের জন্য কাজ করে। এছাড়াও এরা বাড়িতে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কাজে পারিবারিকভাবে সম্পৃক্ত থাকে। সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে তিনি অ্যাডভোকেট ও মালিকের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। পেশেন্টের বাসা যদি কেউ না থাকে, তখন কিন্তু তার সম্পদ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণেরও কিন্তু দায়িত্বটা নিতে হতে পারে। সর্বোপরি কেয়ার গিভাররা পরিবারের অনেক সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত হয়ে পড়ে এবং কিছু কিছু পরিস্থিতিতে পরিবারের শক্ত সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা কেয়ার গিভিং পেশা নিয়ে বাইরে যেতে চাই, বেশিরভাগই দেখা যায় কোনো বাবা মাকে বাসায় একা রেখেছে, ছেলে মেয়েরা দূরে কোথাও জবের জন্য দূরে আছে, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ দিনকালীন দেখা যায় কেয়ার গিভার রেখে দেয়। তখন সেই সমস্ত কেয়ার গিভারদের কিন্তু এই ধরনের অনেক দায়িত্বগুলো পালন করতে হয়, যেহেতু ফ্যামিলিতে অন্য কোনো মানুষ থাকে। আর যে ফ্যামিলিতে গার্জিয়ান আছে, অন্য সদস্য থাকবেন, সেই ফ্যামিলিতে কিন্তু এই ধরনের দায়িত্বগুলো নিতে হয় না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যখন কেয়ার গিভার হিসাবে কোনো দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্ত হব, তখনই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ওই ফ্যামিলিতে আমি কি কি কাজ করব। একজন পেশেন্টকে সেবা দেওয়ার পরে আমার সাথে রিলেটেড আর কি কি কাজ থাকতে পারে, সেই সংক্রান্ত কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এটা প্রথম দিন বুঝে নিতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে পারিবারিক কেয়ার গিভারদের প্রস্তুতি। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে কেয়ার গিভার তাদের ক্লায়েন্টের দৈনন্দিন জীবনে সুস্পষ্ট চিকিৎসা সেবার পরিবর্তে সাহচর্য ও সহায়তা প্রদান করে। অন্যদিকে একজন নার্স একজন কেয়ার গিভারের সমস্ত কাজ সম্পন্ন করা সহ চিকিৎসা সেবা প্রদান করে থাকে। তাই পারিবারিক কেয়ার গিভার সেবা প্রদানের জন্য এই উভয়বিধ দক্ষতার প্রয়োজনীয়তা দেখা দেয়। উপরের কথা মনে রেখে পারিবারিক কেয়ার গিভার হওয়ার জন্য নিচের 10টি বিষয়ের প্রতি নজর রাখতে হবে। এই ধরনের কেয়ার গিভার পরিবারের ভেতর থেকে কিংবা বাইরে উভয় জায়গা থেকে কিন্তু হতে পারে, আবার ভেতরে ও বাইরে থেকে যৌথভাবে যুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে।
এই এই কথাটা আমি ফার্স্টে আলোচনা করেছিলাম যে শেয়ার কেয়ার গিভিং। এখন ক নাম্বারে রয়েছে, আচ্ছা আমি আবার আমার স্ক্রিনটা নামিয়ে নিচ্ছি। ক নম্বরে রয়েছে পারিবারিক কেয়ার গিভার হওয়ার মন স্থির করা। আমরা যারা পারিবারিক কেয়ার গিভার হব তাহলে কিভাবে মনটা স্থির করবো সেটাই আমরা এখন বুঝবো। ভালো পারিবারিক কেয়ার গিভার হওয়া বেশ কিন্তু একটা চ্যালেঞ্জের কাজ। হ্যাঁ, আপনি কেন এই দায়িত্বটা নিতে চান তার একটি পরিষ্কার চিত্র নির্মাণ কিন্তু করতে হবে। হ্যাঁ, যে কেন আমি কেয়ার গিভার হতে চাই, কি কারণে। এই কাজে আপনার প্রতিশ্রুতিগুলো নির্ণয় করুন। আপনি আপনার বার্ধক্যজনিত পিতামাতার কাছাকাছি থাকেন। যদি দেখা যায় যে পিতামাতা থাকে বার্ধক্যে, তখন কিন্তু পিতামাতার কাছাকাছি অবশ্যই থাকতে হবে এবং সম্পর্কটা যদি জটিল থাকে, অনেকের দেখা যায় বাবা মার সাথে সম্পর্কটা জটিল, কিন্তু যদি আমরা কেয়ার গিভার হই তাহলে কিন্তু, যদি কেয়ার গিভার না সবসময়ের জন্য আমাদের কিন্তু পিতামাতাকে অবশ্যই, তাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে অবশ্যই দেখতে হবে, যেহেতু তারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, তাদের ভুল হতেই পারে। এবং এটাও মনে করতে হবে যে আমরাও ছোটকালে বাবা মার কাছে আমরাও অনেক ভুল করেছি। এই জন্য সম্পর্কটা যদি কারোর সাথে কোনো বিদ্বেষের থাকে বাবা মার সাথে, কিংবা বাসায় যে কোনো বয়স্ক ব্যক্তি থাকে তার সাথে সম্পর্কটা জটিল থাকলে সেটা পরিষ্কার বোঝাপড়ার জায়গায় নিয়ে আসতে হবে এবং তার কাছাকাছি থাকতে হবে, তাকে সেবা দিতে হবে এবং তাকে আশ্বস্ত করতে হবে যে আমি তার সেবার জন্য রেডি এবং সে সুযোগ দিলে অবশ্যই আমি তার সেবাটা করতে পারি এবং তার মনোযোগ আকর্ষণ করতে হবে, তার সাথে কনভারসেশন করে তাকে মানে তার প্রতি বিশ্বস্ত একটা ধারণা দিতে হবে। এই সকল পদক্ষেপ আপনাকে কেয়ার গিভিং এর দিনগুলির থেকে মনোনিবেশ করতে সহায়তা কিন্তু করবে। এই গেল আমাদের পারিবারিক কেয়ার গিভার হওয়ার মন স্থির করা। হ্যাঁ, এরপরে আমরা ক নাম্বারে দেখবো প্রিয়জনের সাথে কথা বলা। আমাদের ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই আরো কয়েকজন থাকতেই পারে। আমরা যদি পারিবারিক কেয়ার গিভার হই তাহলে আমরা কি করতে পারি, আপনার পেশাগত এই কর্মচিত্তাটি আপনার এবং আপনার প্রিয়জনের উভয়ের জন্য কিন্তু কঠিন হতে পারে, তাই তাদের সাথে পরিষ্কারভাবে বিষয়টি নিয়ে কথা বলুন। আমি আমার ফ্যামিলি থেকে কোথাও কেয়ার গিভিং পেশাটাকে দায়িত্ব হিসাবে নিব, তাহলে আমার ফ্যামিলির মেম্বারের সাথে তো অবশ্যই আমাকে কথা বলতে হবে। আচ্ছা, কেয়ার গিভার হতে আপনার উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে, যে আমি কোন উদ্দেশ্য সাধনের জন্য কেয়ার গিভারটা হবো। আচ্ছা, তারপরে আপনার পরিকল্পনা ও কেয়ার গিভিং সময়টা কেমন হতে পারে। অনেকে আছে ডে নাইট উভয়টাই করে থাকে, অনেকে আছে শুধু ডেটা সেবা দিয়ে থাকে, অনেকে আছে শুধু নাইটটা ডিউটি দেওয়া থাকে। এবং তাদের অনুভূতি, চাহিদা, উদ্বেগ বুঝতে হবে একজন পেশেন্টের এবং ফ্যামিলি মেম্বাররা চাচ্ছে কেয়ার গিভারের কাছে, সেই অনুভূতি, চাহিদা, উদ্বেগটা বুঝতে হবে আমাদেরকে। তাদের আশা ও সুস্থতার লক্ষ্য বুঝতে হবে, তাদের কি আশা একজন কেয়ার গিভারের কাছে, সুস্থতার লক্ষ্য অবশ্যই বুঝতে হবে। এবং ফ্যামিলি মেম্বারের সাথে এগুলা বুঝে শুনে কথা বলে কিন্তু আমাকে একটা কেয়ার গিভারের দায়িত্ব নিতে হবে। এরপরে গ নম্বরে হয়েছে আপনার দায়িত্ব বুঝে। আমি কিন্তু ফার্স্টে এই কথা বলেছি যে একজন কেয়ার গিভার হওয়ার জন্য আমার প্রথমেই কিন্তু সেই ফ্যামিলিতে কি দায়িত্ব, কতটুকু সময় আমি তাকে সেবা দিব, সেইগুলা কিন্তু আমাকে অবশ্যই জেনে শুনে বুঝে নিতে হবে কেয়ার গিভার হতে গেলে। একজন পারিবারিক কেয়ার গিভারকে অবশ্যই তার পালনীয় দায়িত্বগুলি বুঝে নিতে হবে এবং প্রতিটি পরিস্থিতি হবে হচ্ছে স্বতন্ত্র হলেও স্বাস্থ্য ব্যবস্থা ও দৈনন্দিন চাহিদার তালিকা সংগ্রহ করতে হবে। প্রত্যেক দেখা যাচ্ছে পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, সময়ের প্রয়োজনে এক একজন পেশেন্ট, এক একজন ফ্যামিলি কিন্তু ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ভাবে
তাদের সেবাটা দেখতে হবে। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থার দৈনন্দিন চাহিদার তালিকা সংগ্রহ করতে হবে এবং গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর মধ্যে রয়েছে ঔষধ ব্যবস্থাপনা। ফার্স্টে রয়েছে যে আমরা কি কি কাজ করতে পারি, তার মধ্যে রয়েছে হচ্ছে ঔষধ ব্যবস্থাপনা, ঔষধের সঠিক প্রয়োগ। সেই সঠিক প্রয়োগটা আমাদের কি হতে পারে, ওষুধটা আমরা সকালে খাওয়াবো নাকি রাতে খাওয়াবো, ডোজ আমাদের আমাদের কিন্তু বিভিন্ন একজন পেশেন্টকে দেখতে গেলে 5টি রুলস আমাদের মেনে নিতে হয়। রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট টাইম। আচ্ছা, সেই ওষুধের দেখা যাচ্ছে যে আমরা কোন ওষুধ কিনতে যাচ্ছি, সেই ওষুধ কেনার পরে ওষুধের গায়ে কি লেখা আছে, যে এটা ক্ষতির কারণ, এটা পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো আমরা দেখে নিব। ওষুধের ডেটটা আমরা দেখে নিব, এক্সপায়ারি ডেটটা আমরা দেখে নিব। সেই হিসাব অনুযায়ী আমরা ওষুধটা ক্রয় করে নেব। এবং দেখা যাচ্ছে যে কিছু মেডিসিন থাকে যে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের তো পাউডার গুলো থাকে না, বাচ্চাদের এইগুলো অ্যান্টিবায়োটিক গুলোর কথা বলছি, সেটা তো আমাদের মিলিয়ে নিতে হয়, পানি দিয়ে করে সিরাপের মতো তৈরি করে নিতে হয়। তখন দেখা যাচ্ছে ওইটা আমাদেরকে ঝাঁকিয়ে দেখতে হবে ফার্মেসিতে থাকতে, যেটা শক্ত হয়ে গেছে কিনা, গুঁড়ো গুঁড়ো হচ্ছে কিনা। যদি ঝরঝরা থাকে তাহলে সেটা আমরা কিনবো। আর যদি দলা পাকায় গিয়ে থাকে, গোটা গোটা হয়ে থাকে, গায়ে লেগে থাকে বডি কন্টেনারের বডি, সেটা আমরা অবশ্যই কিনবো না। এরপরে রয়েছে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা, যেমন স্বাস্থ্য বিষয়ক তথ্য, পেশেন্টের ওজন কি, পেশেন্টের আগে কি মেডিসিন খেয়েছে এবং আগে কি কি প্রবলেম তার ছিল, কি কি খাবার সে খায়, এই ধরনের পেশেন্টের স্বাস্থ্য বিষয়ক তথ্য কিন্তু নিতে হবে। এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এরপরে আছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। সেই পেশেন্ট যদি ডাক্তারের কাছে যায়, অবশ্যই আমাদেরকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে একজন কেয়ার গিভার হিসেবে। এবং গৃহস্থালিক কাজের পরিধি, আমাদের পরিধিটা বোঝাচ্ছে যে কি পরিমাণ কাজ আমরা হাউস কিপিং এর কাজগুলো কি পরিমাণ আমরা করতে পারি গৃহস্থালিক কাজে, সেই কাজগুলো আমাদের সেটা বুঝে নিতে হবে প্রথম দিনে। এবং ওই পেশেন্টের যদি কোনো প্রস্রাব পানি থাকে, সে তার যত্ন নেওয়ার নিয়মাবলী জানতে হবে। এবং পেট এনিমেলকেও কিন্তু যত্ন করা দায়িত্ব থাকতে হতে পারে, সেটা প্রথম দিনই বুঝে নিতে হবে। আচ্ছা, তারপরে আছে বাড়ির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা। যদি পেশেন্টের বাসার অন্য কোনো ফ্যামিলি মেম্বার না থাকে তাহলে এইগুলো অবশ্যই করতে হবে। এগুলা বেশিরভাগ দেখা যায় বিদেশেও আছে এবং আমাদের বাংলাদেশেও আছে। দেখা যায় গুলশান, বনানী, উত্তরায় অনেক রিচ ফ্যামিলি আছে যাদের দেখা যাচ্ছে বাচ্চাগুলো বাইরে কানাডা, আমেরিকায় জব করে কিংবা পড়াশোনা করতে গেছে, বাবা মা এখানে একা আছে, তখন কিন্তু দেখা যায় এখানেও আমাদের দেশে কেয়ার গিভার পেশাটা চালু রয়েছে এবং অনেকেই কেয়ার গিভার পেট করে রাখে এবং তাদের কোনো এনিমেল যদি থাকে সেই এনিমেলটাকেও তাদের দেখাশোনা করতে হবে এবং সেই কেয়ার গিভারকে পুরোটা বাড়ির সুরক্ষার বিষয়টাও কিন্তু দায়িত্ব নিতে হতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে ব্যক্তিগত যত্ন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্য। ব্যক্তিগত অনেক ধরনের যত্ন, কি ধরনের যত্ন নিতে হবে এগুলো আগেই বুঝে নিতে হবে। স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্যাবলী আমাদেরকে জেনে নিতে হবে, যেমন ঘুমের স্বাস্থ্যবিধি, সে কখন ঘুমায়, তার জন্য কখন রাইট টাইম হবে ঘুমের জন্য, এবং ফুডের জন্য কি কি নিয়ম মেনে চলতে হয়, সে কি ভালো মন্দ খায়, কোনটা পছন্দ, কোনটা তার জন্য সুষম খাবার হবে, সেই বিষয়গুলো জানতে হবে। এইভাবে আমাদের সবকিছু মিলিয়ে কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। ব্যয় পরিকল্পনা ও আর্থিক নিরাপত্তা, কি ধরনের সংসারে ব্যয় হতে পারে, আর্থিক নিরাপত্তা কি হতে পারে, সেই এবং একজন কেয়ার গিভার রাখলে কি ধরনের ব্যয় হতে পারে, কি কি লাগতে পারে একজন পেশেন্টকে সেবা দিতে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে এবং জানাতেও হবে। কেয়ার গিভারের একটা আইডিয়া অনুযায়ী জানাতেও হবে যে আমার এই ইনস্ট্রুমেন্ট লাগবে ওনাকে সেবা দিতে এবং এই ধরনের মেডিসিন লাগবে। তাহলে জানালে তো আমরা আর্থিক বিষয়টাও আমরা বুঝতে পারবো। পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ,
ব্যবস্থা করে নিতে হবে। পরিবার এবং বন্ধুদের সাথে যে যোগাযোগ করবে, উনি কনভারসেশন করবে, সেই ব্যবস্থাগুলো কিন্তু একজন কেয়ার গিভারকে অবশ্যই করে দিতে হবে। তারপরে পেশাদার যত্নের সাথে অন্য সবকিছুর সমন্বয়। পেশাদার যত্নের সাথে কিন্তু অন্য সবকিছুর কাজের পরিধি সবকিছুর একটা সমন্বয় করে নিতে হবে। নাহলে কিন্তু আমরা অবশ্যই কোনো কাজ সঠিকভাবে কিন্তু করতে পারবো না। আচ্ছা, দেখি এখন কে কি কমেন্টস করলো। তো অনেকেই তো অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেছে দেখছি। আচ্ছা, হ্যাঁ অনেকেই দিয়ে ফেলছে, সবাই তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। আমাদের হচ্ছে শুক্রবার ছাড়া প্রতিদিনই এবং সরকারি ছুটির দিন ছাড়া কিন্তু প্রতিদিনই ক্লাস চলতো। শুক্রবার এবং সরকারি ছুটি ছাড়া প্রতিদিনই আমাদের ক্লাস চলতো। আচ্ছা, রিনা সম্ভবত অ্যাটেন্ডেন্স দিয়েছে, সেটাই মনে হচ্ছে জানিয়েছে। আকলিমা আখি, আচ্ছা যুক্ত হয়েছে। আচ্ছা, রিনা বেগমের নাম কখন যেন বলেছি তো, আমার মনে আছে রিনা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মনে করে দেওয়ার জন্য রিনা বেগম, হ্যাঁ নামটা বললাম, ভালো লাগলো যে বলার জন্য। আচ্ছা, আসমা আক্তার। আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্লাসের ডেটটা জানিয়ে দেওয়া হবে। আর এমনি তো আমাদের থিওরিক্যাল ক্লাসগুলোর কথা তো বললাম যে আমাদের প্রতিদিনই হবে, আজকে থেকে শুরু, প্রতিদিনই হবে 20টা ক্লাস, শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে। আচ্ছা, তাহমিনা মাসুম দিয়েছে। আচ্ছা, সরণি, কেয়া অনেকেই কমপ্লিট করেছে। আহ, আচ্ছা, আমার এখান থেকে বৈশাখী যতটুকু বড় করা সম্ভব আমি করেছি, আমার এখান থেকে আর আর সম্ভব না। পরবর্তীতে যদি ব্যাক অফিস থেকে করে সে সম্ভব হয় তাহলে করবে। আচ্ছা, নোটগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দিব আফসানা। আমি ক্লাস শেষে আমাদের মেসেঞ্জারে একটা গ্রুপ থাকবে, সেখানে আমরা দিয়ে দিব, এবং আমাদের এফবি গ্রুপ, যেটা আমাদের ফেসবুক গ্রুপ, সেখানেও দিয়ে দিবে কিঙ্কি মারমা। আচ্ছা, আর আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হবে, সকলে সেখান থেকে সকলে কনভারসেশন করতে পারবে। হ্যাঁ, ক্লাসের পিডিএফ দেওয়া হবে বৈশাখী। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া হবে আমাদেরকে, কিংকি এই বিষয়ে হেল্প করবে, কিংকি ম্যাডাম আমাদেরকে অবশ্যই একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দিবে। আচ্ছা, কিংকি কিংকি মার্মা মেসেঞ্জার গ্রুপ খুলে দিবে।
আচ্ছা, হয়তো কিঙ্কি বলেছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে সবাইকে। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, লেখাটা তো বড় হচ্ছে না। মনোযোগ দিয়ে যদি শোনা যায় তাহলে কি আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, আগে তো সবাই জানিয়েছে। ও, আরেকটা সুন্দর নাম পেয়েছি। সঙ্গীতা সাহা প্রেমা, দারুণ নাম তো। এই প্রেমার অর্থ কি? এটা কি প্রেম নাকি প্রেমা? আচ্ছা, রিনা বেগম জি ম্যাম বলেছে সঙ্গীতা মানে সঙ্গীত গানের বিষয়ক। আর প্রেমা অর্থটা কি আমাকে জানাতে হবে। আচ্ছা, শোনা যাচ্ছে। একটু একটু মনোযোগ দিয়ে শুনলে, এবং আমি কিন্তু প্রতিদিনই ক্লাস শেষে কিছু এমসিকিউ ধরবো, সেগুলার কিন্তু অ্যান্সার দিতে হবে। আজকে যদি সময় থাকে অবশ্যই ধরবো, না হলে আমি কালকেও আমি ক্লাস নেব, নাহলে আমি কালকে থেকে নিব। আজকের এই পিডিএফ থেকে কিন্তু আমি ধরবো। আমি ধরলে এমসিকিউ, সেটা হচ্ছে একটা অ্যান্সার বলবো এবং একটা কোশ্চেন বলবো, তিনটা অ্যান্সার বলবো। সেই অ্যান্সার থেকে একটা অ্যান্সার সঠিক কোনটা সেটা লিখতে হবে। যেমন ক হতে পারে, ক খ গ থাকবে এমসিকিউ। অ্যান্সার যদি ক হয় তোমরা ক লিখবে, অ্যান্সার যদি খ হয় খ লিখবে, সেইভাবে। আচ্ছা আচ্ছা, সবাই জানিয়েছে। মারিয়া আফরোজ মেধা জানিয়েছে যে ক্লিয়ার আছে। হ্যাঁ, সরণি জানিয়েছে। আচ্ছা, প্রেমা মানে লাভ। বাহ, আমাদের সাথে লাভ আছে, তাই না? হার্ট আছে একজন। ভালো লাগলো ক্লাসে যে নতুন করে আমরা লাভ পেলাম। আচ্ছা, হ্যাঁ অবশ্যই হালিমা খাতুন, অবশ্যই পিডিএফ গুলা দেওয়া হবে। আচ্ছা, কেয়া মনে হয় দেরিতে যুক্ত হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম আমার নাম তাহমিনা আক্তার এলি। আচ্ছা, আর আমার পরিচিতিটা দেওয়া আছে, ওখান থেকে সবাই জেনে নিলে আবার ভিডিওটা দেখলে ভালো হবে। ফেসবুক গ্রুপে কিন্তু ভিডিওটা থাকবে অবশ্যই। আবার ক্লাসের শেষে না হয় আরেকবার বলে দিবনি। আচ্ছা, এখন আমরা আবার পড়াশোনায় মনোনিবেশ করি অবশ্যই। এরপরে ছিলাম হচ্ছে আমরা গ নাম্বার, যে আপনার দায়িত্বটা বুঝে নিন। এরপরে আছি আমরা নিজের যত্নের পরিধি মূল্যায়ন করা। তাহলে আমার আবার স্ক্রিনটাকে একটু নামিয়ে নিতে হবে, আমি নামিয়ে নিচ্ছি। নিজের যত্নের পরিধি মূল্যায়ন করা। পারিবারিক কেয়ার গিভারকে শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বিশেষ দক্ষতা থাকতে হবে, অন্যথায় দ্রুত সমস্যা তৈরি হয় এবং যত্ন প্রদানের অক্ষমতাগুলি প্রকাশ পায়। তাই আপনার নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করার পরিকল্পনা কিন্তু সবার আগে প্রয়োজন। এই জন্য নিচের বিষয়গুলির প্রতি নজর দিতে হবে। তাহলে কি করতে হবে? আমি যদি কাউকে সেবা দিই তাহলে সব সময় কিন্তু আমাকে সুস্থ সবল থাকতে হবে এবং আমাকে কিন্তু আমার নিজেকেই ভালো রাখতে হবে, তাই না? আমি যদি ভালো থাকি তাহলে তো আমি অপর আরেকজনকে অবশ্যই সেবা দিতে পারবো। আর আমি যদি হ্যাজার্ড যুক্ত লাইফ লিড করি তাহলে কি আমি কাউকে সেবা দিতে পারবো? অবশ্যই না। তাহলে আমার সব ধরনের হ্যাজার্ড মুক্ত আমি যদি লাইফ লিড করি এবং হেলদি লাইফ লিড করি তাহলে অন্য আরেকজনকে আমি তার হ্যাজার্ডটাকে মুক্ত করতে পারবো, তার প্রবলেমকে আমি সলভ করতে পারবো এবং তাকে আমি সুন্দরভাবে সুচারুভাবে কেয়ার গিভিং সেবাটা দিতে পারবো। আচ্ছা, এক নম্বরে তাহলে কি বলা হয়েছে? নিজের যত্নের পরিধি, আমি আমাকে কিভাবে সুস্থ রাখবো একজন কেয়ার গিভার হিসেবে, সেটাই বলা হচ্ছে। ফিটনেস মূল্যায়ন করুন। শারীরিক চাহিদার তালিকা অনুযায়ী নিশ্চিত করুন যে আপনি নিজেকে সেই সব কাজগুলি সম্পাদন করতে পারবেন। হ্যাঁ, আমার শারীরিক চাহিদা তালিকা, সেটা আমাকে করতে হবে যে আমার প্রতিদিন ডেইলি লাইফে আমাদের কি কি কাজ দরকার, কি কি প্রয়োজন, সেই অনুযায়ী সেই সব কাজগুলো কিন্তু আমার সম্পাদন করতে হবে সঠিক নিয়মে সঠিক সময়ে।
রোগীর নিরাপত্তার জন্য যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সরঞ্জামগুলি সম্পর্কে ডাক্তারের সাথে কথা বলতে হবে, এবং আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা করবো সেগুলা কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে, যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা কিভাবে ইউজ করব। যেমন সেটা হতে পারে আমাদের ব্লাড প্রেশার, বিপি মেশিনটা, সেটা আমরা ব্লাড প্রেশার কিভাবে মাপতে পারি সেটার সঠিক ধারণা, সেটার ইনস্ট্রুমেন্ট গুলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, মানে বিভিন্ন শাখা প্রশাখা আছে, সেইগুলোর নাম আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমাদের কি এখানে যারা আমরা যুক্ত আছি ক্লাসে আজকে, তাদের কি প্রেশার নিয়ে কি কোনো ধারণা আছে, কিংবা কেউ কি প্রেশার নিতে পারে, দেখতে পারে, কিংবা কারো বাসায় কি প্রেশারের ইনস্ট্রুমেন্ট গুলো আছে, বিপি মেশিনটা আছে? আমাকে জানালে ভালো হবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্লাস 10টা, হ্যাঁ সরণি জানিয়ে দিয়েছে। আচ্ছা, বাহ, বৈশাখীকে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, বৈশাখী পারে, ইভা পারে, সুমাইয়া শিমু। আচ্ছা, শিমু নামের অর্থটা কি জানতে চাই। সোমাইয়া শিমু, কারণ সীমা নাম শুনেছি, শিমু নামের অর্থটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, সুমাইয়া সুন্দর বলেছো, কিন্তু আমার এখান থেকে হয় না, ওটা হচ্ছে ব্যাক অফিস থেকে করলে হবে। এখানে আমি যতটুকু বড় করার আমি, হ্যাঁ এখানে আমি সর্বোচ্চ বড় করেছি। আচ্ছা, আমার এখান থেকে যতটুকু করার এটা। আচ্ছা, আফসানা ঋতু পারে, অনেকেই তো পারে, সানিয়া জাহান। তানিয়া জাহান কি লিখেছে বুঝতে পারিনি। ফারহা তানজিম বাসায় আছে, মেশিন আছে। আচ্ছা, আফরোজ মেধা পারে, অনেকেই পারে দেখছি। আচ্ছা, আকলিমা পারে না। আচ্ছা, অনেকেই পারে না। প্র্যাকটিক্যাল ক্লাসে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব শিখিয়ে দেওয়ার। আচ্ছা, ঈশিতা কর্মকার পারে। আচ্ছা, শিখতে হবে, অবশ্যই শিখতে হবে সে তো। আচ্ছা, সঙ্গীতা পারে। আচ্ছা, তাহলে আমাদের যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তো এরকম আমাদের স্বাস্থ্য বিষয়ক যার যার ইনস্ট্রুমেন্ট যা আছে তাই নিয়ে আমরা বসবো। আচ্ছা, রিনা বেগম পারে না, অবশ্যই আমরা ক্লাসের মধ্যে শিখে নিব। হ্যাঁ, সানোয়ার পারভীন। আচ্ছা, অনেকেই পারে। আমাদের মধ্যে কি কেউ আছে যে নার্সিং কোর্সটা করেছে, এরকম কেউ আছে? আচ্ছা, কিংবা নার্সিং ডিপ্লোমা করছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে রয়েছে সযত্নে প্রতিশ্রুতিবদ্ধ কেয়ার গিভিং রুটিনে স্বাস্থ্যকর কর্ম উৎপাদনের তালিকা তৈরি করতে হবে, যেমন নিয়মিত ব্যায়াম, ধ্যান, স্বাস্থ্যকর খাবার ইত্যাদি। যেমন ডাক্তার দেখানো, কাউন্সিলিং বা গ্রুপ মিটিং বা ধর্মীয় সমাবেশগুলিতে যুক্ত করার পরিকল্পনা। এবং আমাদের ফ্রাইডেতে কিন্তু মোনাজাত হয়, যারা মুসলিম শুক্রবারের নামাজের পরে তাদের মোনাজাতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে হেল্প করতে হবে। এবং যারা যে ধর্মাবলী আছে, যারা সেই তাদের প্যাগোডা কিংবা যারা মন্দিরে যায়, তারা তাদের ধর্মের মন্দিরে নিয়ে যেতে হবে। এবং
আচ্ছা, ৩ নম্বরে আছে যত্নের বৃত্ত তৈরি করা। আপনি যদি প্রাথমিক কেয়ার গিভার হন, মানে প্রাথমিকভাবে, তাহলে আপনার প্রিয়জনের জন্য নিরবিচ্ছিন্ন যত্ন নিতে একাধিক ব্যক্তিকে নিয়োগ দিন এবং আপনার প্রিয়জনের কেয়ার গিভিং এর সাথে জড়িত পেশাদারদের সম্পর্কে চিন্তা করা এবং গুরুত্বপূর্ণ, যেমন চিকিৎসক, পরিদর্শনকারী, কেয়ার গিভার এবং যে কোনো বিশেষজ্ঞ। এরপরে রয়েছে আমাদের ৫ নম্বর, যে পরিবারের সাথে আমাদের কথা বলতে হবে। প্রাথমিক তত্ত্বাবধায়ক হিসাবে আপনি প্রতিদিনের বেশিরভাগ দায়িত্ব পালন করতে পারেন, তবে এর অর্থ এই নয় যে আপনাকে সবকিছু একাই করতে হবে। কেয়ার গিভিং প্রক্রিয়া চলাকালে আপনার পরিবার অনেক ধরনের সহায়তা প্রদান করতে পারে। হ্যাঁ, পরিবারের অন্যদেরকে যুক্ত করুন। আশেপাশের পরিবার যেমন ভাই বোন, ভাতিজি বা ভাগ্নে ব্যবহারিক সহায়তা দিতে সক্ষম হতে পারে। স্বাস্থ্য পর্যবেক্ষণে পারিবারিক সম্পৃক্ত করুন, প্রযুক্তি ব্যবহার করুন, অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে পরিবারের সদস্যদেরকে যুক্ত করুন। তাতে কেয়ার গিভিং সেবা দান ও তার মূল্যায়ন করা সহজ হবে। এতে পারিবারিকভাবে সেবার সকল বিষয়গুলি গ্রহণ ও নিরীক্ষণ করা যাবে। এটি পারিবারিক কেয়ার গিভিং পরিষেবাগুলিকে রিয়েল টাইম সুবিধা সৃষ্টিতে সহায়ক হবে এবং তারা আপনাকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ ও মূল্যায়ন করবে। বাড়ির সুরক্ষা প্রদান করুন। মানুষের বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরনো স্মৃতিময় জিনিস বিপদের কারণ হতে পারে, যেমন বাথটাব ব্যবহার করা, সিঁড়ি ভাঙা ইত্যাদি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা উচিত, যার কতগুলো বিপদ থেকে কিন্তু আমাদের মুক্তি দিতে পারে। এছাড়াও আমাদের দেখা যায় ফ্যামিলিতে অনেক ভাঙাচোরা আসবাবপত্র থাকে, সেগুলা আমরা অনেক সময় ফেলি না, ওগুলা কিন্তু আমাদের জীবনের হুমকি হয়ে দাঁড়ায় এবং অনেক প্রবলেম, বিপদের কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইগুলোও অবজার্ভ করবো যে সেটা আমার জন্য প্রবলেম, পায়ে ব্যথা পেতে পারি, সেটাতে আমরা হোঁচট খেতে পারি, সেটা আমরা সঠিক জায়গায় সরিয়ে রাখবো, কিংবা আমরা সেটা আমাদের ফ্যামিলি থেকেই সরিয়ে একটা নতুন আইটেম। আচ্ছা, স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন। আপনার প্রিয়জনের কোনো দুর্ঘটনা ঘটলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন জানতে পারেন, তার স্বাস্থ্য ব্যবস্থা করা উচিত, স্বাস্থ্য পর্যবেক্ষণ করা উচিত, ওজন, রক্তে শর্করা, অক্সিজেনের মাত্রা এবং রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত জেনে নিতে হবে। সেই অনুযায়ী ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এরপরে রয়েছে আমাদের কেয়ার টিমের সাথে কথা বলা প্রয়োজন। আপনার প্রিয়জনের যত্ন নেওয়ার সাথে জড়িত বিভিন্ন চিকিৎসা পেশাদারদের সাথে পরিচিত হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনের মুহূর্তে তাদেরকে প্রথম কল করতে হবে এবং চিকিৎসকের সাথে দেখা করুন। আপনার প্রিয়জনের প্রাথমিক যত্ন নিশ্চিতকল্পে চিকিৎসক ও বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তাদের যোগাযোগের তথ্যের একটি তালিকা হাতে রাখুন, যেন যে কোনো সময় চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। স্বাস্থ্য তথ্য আপডেট রাখুন। শুধু নিয়মিত ও নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করবেন না। উপযুক্ত কেয়ার গিভারকে যুক্ত করুন। অতঃপর মনিটরিং পরিষেবা যেমন ওজন, রক্তের গ্লুকোজ, রক্তচাপ ইত্যাদি নিয়মিত আপডেট তথ্য দিয়ে ডাক্তারের সাথে শেয়ার করুন। আচ্ছা, আজকে আমাদের তাহলে কেয়ার টিমের সাথে দেখা করুন এই পয়েন্টটা পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা পরিবারের সাথে কথা বলুন এখান থেকে আমরা নিব। কালকে আমি ক্লাসটা নিব। হচ্ছে আচ্ছা, তাসনিম বলছে যে বাসায় নেই কিন্তু পারে। যেহেতু পারে সেহেতু বাসায় রাখাটাই ভালো, কারণ ফ্যামিলির মেম্বারদের জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি। আর আমি বলবো একজন কেয়ার গিভার হতে গেলে জ্বর মাপার যে ইনস্ট্রুমেন্ট
ডিজিটাল কিংবা অ্যানালগ যেটাই হোক, ওই থার্মোমিটারটা আমাদের বাসায় দরকার আমাদের। তারপরে বিপি মেশিনটা আমাদের দরকার। এই ধরনের বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো সহজলভ্য সেগুলো কিন্তু আমরা বাসায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কেয়ার গিভিং পরিষেবাটা আরো ভালো হবে। আচ্ছা মেধা, প্র্যাকটিক্যাল ক্লাস সম্ভবত শনিবারে হতে পারে বিকাল 3টায়। হ্যাঁ, যদি শনিবারে না হয় তাহলে জানিয়ে দেওয়া হবে। এটা আজকেই তো ফার্স্ট ক্লাস, এরপরে জানানো হবে। আমি একটা ধারণা দিয়ে রাখলাম, হয়তো শনিবারে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত হবে। এরপরে নিশ্চয়ই কিঙ্কি মার্মা আমাদেরকে করে জানিয়ে দিবে যে আমাদের কবে কবে প্র্যাকটিক্যাল ক্লাস। আচ্ছা, সিমও পারে। আচ্ছা আচ্ছা, ঋতু ডিপ্লোমা কমপ্লিট হয়েছে, তার মানে তো ঋতু মানে আফসানা, আফসানা সবই পারে। কেয়ার গিভিং এর আমাদের যে ভিডিও গুলা, সেখানে যে আমাদের ভাইটাল সাইন গুলো আছে, তাহলে আফসানা সুন্দর করে এই ভাইটাল সাইনের ভিডিও দিতে হবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে। যে ভাইটাল সাইন যে 4টা আছে, আমি আফসানাকে বললাম যে আফসানা এই ভিডিও গুলো তৈরি করে যদি আগে দেয়, আমি কিন্তু ক্লাসে দেখাতে পারবো, যেহেতু আফসানার ডিপ্লোমা কমপ্লিট করা আছে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি যে বিপি মেশিনটার বিভিন্ন অংশের নামের বর্ণনা দিতে হবে, কোন অংশ কি কি কাজ করে, কিভাবে আমাদের কাজে লাগে, এইভাবে বর্ণনা দিয়ে এবং একজন পেশেন্টের বিপি মেপে সেটা কিন্তু আমাদেরকে ভিডিও করে পাঠাতে হবে। হ্যাঁ, যারা পারে না তাদেরকে তো আমি জানাবোই, যেহেতু আফসানা পারে, আফসানা যদি ভিডিও দেয় আমি ওই ভিডিওটা ক্লাসে দেখাবো, সবার উদ্দেশ্যে দেখাবো। আচ্ছা, তাহলে আফসানা দিতে পারো বিপি ব্লাড প্রেশার মেশিন পরিচিতি প্লাস তার কি কি কার্যকারিতা এবং কিভাবে ব্লাড প্রেশারটা মাপে। আর ইভাকে বলবো অন্য আর একটা দিতে, যেমন জ্বর মাপার পদ্ধতি, আমরা কোথায় কোথায় জ্বরটা মাপতে পারি, এই বিষয়গুলো। যেহেতু তোমরা ডিপ্লোমা করছো, যাক আমাদের ভালো হয়েছে যে দুজনকে আমরা পেয়েছি। এই 1 ঘন্টা এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে, অলরেডি ক্লাসের সময় শেষ। আমি একটু কমেন্ট গুলো দেখে ক্লাস শেষ করে দিচ্ছি, পিডিএফটা পাঠানো হবে। ক্লাস কালকে কিন্তু আজকের পিডিএফ থেকে আমি এমসিকিউ কোশ্চেন ধরবো ক্লাসের শেষে। আচ্ছা, শিমোর আছে। ও, শিমু নামের মিনিং হচ্ছে ফ্লাওয়ার। বাহ, ভালো তো, এটা তো আমার জানা ছিল না। তাহলে শিমো নামটা এটা কি বাংলা? শিমোটা এটা কোথায় থেকে আসছে? শিমো সুন্দর নাম, সুন্দর একটা ঈদ শিখলাম। যেমন আমি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি, ওখানে কিন্তু হানা, হানা মানে ফুল। ও, বৈশাখী চেম্বারে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা ওই দিন যেদিন প্র্যাকটিক্যাল, আমি কিন্তু সবাইকে ইনস্ট্রুমেন্ট গুলার পরিচিতি দিতে বলবো, সেই দিন কিন্তু অবশ্যই বাসায় রাখতে হবে। তখন তো জুম ক্লাসে হবে, আমি জুম ক্লাসে সবার ইনস্ট্রুমেন্টের পরিচিতি এবং ইনস্ট্রুমেন্ট বিপি মেশিন কিভাবে কাজ করে, কোন কোন অংশটা কি কাজ করে, সেগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। এই জন্য আমি বলবো এই ভাইটাল সাইনে যা যা বিষয়গুলো আছে সেগুলো ইনস্ট্রুমেন্ট গুলো বাসায় রাখলে খুবই আমাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে খুবই ভালো হবে। আচ্ছা, হোসনেয়ারা প্রথম থেকেই জয়েন হয়েছিল, কিন্তু আজকে ক্লাসের কথা বলা হচ্ছে। হ্যাঁ, নামটা এখন দেখতে পেলাম। ও, নাম আমি তাহলে দেখতে পাইনি, মিস্টেক হয়েছে। আচ্ছা, যাক,
এখন বলাতে ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এখন দেখেছি, এর আগে হয়তো ই চলে গেছে উপরে। হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি কিঙ্কি মামার কাছে, দিয়ে দিবে আজকে না হয় কালকে সকালের মধ্যে দিয়ে দিবে। যারা কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারা তো দেখতেই পারবে, ল্যাপটপ থেকে দেখতে পারবে। আর যাদের মোবাইল দিয়ে যারা ক্লাস করছে তারা কিন্তু বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। এবং আমি যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস করব তার আগে যা যে যে পিডিএফ গুলোর উপর ক্লাস নেওয়া হয়েছে সেগুলোর কিন্তু কপিটা হাতের কাছে রাখতে হবে। সেই অনুযায়ী যেমন আজকে যে ক্লাসটা নিলাম, যে কেয়ার গিভিং পরিষেবাটা কেমন হতে পারে, আমাদের পারিবারিক কেয়ার গিভিং প্রয়োজনীয়তাটা কি, আজকে যে আমি ক্লাস নিলাম সেটা সম্পর্কে 3 লাইন 4 লাইন 5 লাইনের প্র্যাকটিক্যালের সময় কিন্তু লিখতে হবে এবং আমাকে উপস্থাপন করতে হবে। পারিবারিক কেয়ার গিভিং এর কর্ম এলাকা, এখানে কয়েকটা লাইন বুঝিয়ে লিখতে হবে নিজের মতো করে। এই পিডিএফটা পড়ে যেদিন আমার প্র্যাকটিক্যাল ক্লাস, সেখানে ওই দিন ওই তৎক্ষণাৎ ওই সময় লিখতে হবে এবং উপস্থাপন করতে হবে। ঠিক আছে? আর যার ল্যাপটপ আছে সে এখানে স্ক্রিনটা শেয়ার করে এখানে উপস্থাপন করতে পারবে, ল্যাপটপে করতে পারবে। আর যার মোবাইল আছে সে হাতে কলমে লিখবে, লিখে সেটা সে মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করতে পারবে এবং উপস্থাপন করবে, কিংবা মুখে বলবে। কেউ যদি না পারে সে মুখে বলবে। আচ্ছা, তারপর এখানে আবার আমি পড়িয়েছি পারিবারিক কেয়ার গিভিং এর ভূমিকা। এখান থেকে 2-3 লাইন যতটুকু যার মনে ধরে যে এটা এটা খুব প্রয়োজনীয় এই কথাটা লিখবে। তারপরে পারিবারিক কেয়ার গিভিং এর প্রস্তুতি, প্রস্তুতি নিতে গেলে আমি কি কি করব, ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবো, নিজেকে ফিট রাখবো, এবং এইটা যে আমি কেয়ার গিভার হবো এখানে আমাকে মনে স্থির করতে হবে এবং আমার উদ্দেশ্যটা কি সেটা জন্য যে কয়েকটা লাইন লিখতে হবে। এভাবে করে ওই প্র্যাকটিক্যাল ক্লাসে আমাকে এটা সম্পর্কে, এই পিডিএফটা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা দিতে হবে, অল্প অল্প করে ওই সময়ের মধ্যে যে যতটুকু পারে। ঠিক আছে, বোঝা হয়েছে? তাহলে কিন্তু বলে রাখলাম শনিবারে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হতে পারে, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেরও একটা শিডিউল দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে, কালকে আবার দেখা হবে। এই পর্যন্ত শুভকামনা। আর হচ্ছে একজন বলেছিল যে আমার নামটা কি, পরিচিতিটা কি, আবার 1 মিনিটে বলে দিই। আমি হচ্ছে তাহমিনা আক্তার এলি এবং আমি মূলত একজন ইকেবানা টিচার, জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেখানে আমি ইকেবানার ক্লাস নিয়ে থাকি। ইকেবানাটা হচ্ছে জাপানিজ একটা কালচার, সেটাকে বলা হয় ফ্রেশ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। সেখানে বিভিন্ন জ্যামিতিক এবং বিভিন্ন রুলস, বিভিন্ন গ্রামার নিয়ম মেনটেন করে সেই একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমরা দোকানে যেমন একগুচ্ছ ফুলটাকে গুচ্ছ আকারে সাজিয়ে রাখি, সেভাবে না, প্রত্যেকটা ডালের প্রত্যেকটা রুলস আছে এবং প্রত্যেকটা ডালের দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে বসাবো, কিভাবে বসাবো, এই ধরনের নিয়ম আছে। তো ঠিক আছে, আবার কালকে দেখা হবে। আর আমার সাথে আর একজন ক্লাস নেবে, সে হচ্ছে মোখলেসুর রহমান স্যার। সে নিবে 10টা ক্লাস এবং আমি নেব 10টা ক্লাস। আর যারা বাকি শুনতে পাননি, আমার ভিডিওটা ফেসবুকে থাকবে, সেখান থেকে আপনারা দেখে। আল্লাহ হাফেজ, সবাই এই পর্যন্ত ভালো থাকবে, কালকে আবার দেখা হবে।